ছোটবেলার এক ভয়ানক ট্রমা থেকে বাঁচতে আর নতুন এক জীবনের আশাতেই অরিন্দমকে বিয়ে করেছিল পূর্বা। কিন্তু তার সেই নতুন সংসার, সেই সুখের পৃথিবী মুহূর্তের মধ্যে ছারখার হয়ে যায় যখন সে তার জ্যাঠা শ্বশুরের বিরুদ্ধে তোলে এক ভয়ানক নির্যাতনের অভিযোগ। কিন্তু তার এই অভিযোগ কেউ বিশ্বাস করে না, এমনকি তার নিজের স্বামী তো তাকে মানসিক ভারসাম্যহীন প্রমাণ করতে চায়। তবে কি আসলেই পূর্বার মানসিক সমস্যা রয়েছে, নাকি সত্যিকার অর্থেই তার উপর নির্যাতন হয়েছে? সেই সবই আমরা জানতে পারবো আজকের গল্প আতঙ্কতে। চলুন তাহলে আর দেরি না করে মূল গল্পটা শুরু করা যাক। শুরুতেই আমরা অপূর্বা নামের এক মেয়েকে দেখতে পাই, তবে তাকে আমরা পরবর্তীতে পূর্বা নামেই ডাকবো। তো দেখা যায় সেই মেয়েটি এসেই অরিন্দম নামের একজনের দরজায় প্রচুর জোরে জোরে নক করছিল আর বলছিল, অরিন্দম, একবার আমার কথাটা শোনো, আমি মিথ্যা বলছি না, প্লিজ দরজাটা খোলো। অরিন্দম অনেকক্ষণ পর দরজা খুললে দেখা যায় পূর্বা তাকে পাগলের মতো ধরে আর বলতে থাকে, আমি সত্যি বলছি, বিশ্বাস করো, আমি কোনো কিছু মিথ্যা বলছি না। তুমি তো আমাকে বিশ্বাস করবে, তাই না? প্লিজ অরিন্দম, আমি সব সত্যি বলছি, একবার আমার কথাটা বোঝার চেষ্টা করো। কিন্তু অরিন্দম কেন যেন খুব রেগে যায় আর রেগে গিয়ে পূর্বাকেই ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, গেট লস্ট। পূর্বা তার কাছের মানুষের থেকে এরকম আচরণ পেয়ে একেবারে ভেঙে পড়ে। এরপরেই বৃষ্টির মধ্যে একা একা হেঁটে চলে যায়। যাওয়ার সময় পূর্বা তার সাথে ঘটে যাওয়া সব মুহূর্তগুলো মনে করছিল, যেখানে আবছায়া ভাবে বোঝা যাচ্ছিল তার সাথে জোর জবরদস্তি করা হয়েছে। এখন কে তার সাথে এমনটা করেছে আর কেনই বা করেছে, সেটা তো আমরা গল্পের সামনেই জানতে পারবো। তো দেখা যায় বৃষ্টির পানি আর পূর্বার চোখের পানি সব মিলেমিশে একাকার হয়ে যায়। সে আজ অনেক বেশি কষ্ট পেয়েছিল। আর সেই সাথে এখান থেকে দৃশ্য চলে আসে 1 বছর আগে। দেখা যায় পূর্বা পার্কে জগিং করছিল, যেটা সে প্রতিদিনই করে থাকে, আর তার পেছন পেছন আসছিল অরিন্দম। বোঝাই যায় তখন তারা একে অপরকে চিনত না। তো অরিন্দম পূর্বাকে বলতে থাকে, আপনি প্লিজ একটু থামুন, আমাকে কত দূর করাচ্ছেন বলুন তো। পূর্বা তখন অবাক হয়ে বলে, কে আপনি আর কি চান? অরিন্দম বলে, বলছি, একটু সময় তো দিন, আমরা কি একটু থেমে কথা বলতে পারি না? পূর্বা বলে, না, পারি না। আর আপনি আমাকে পেছন পেছন ডেকেছেন কিনা আমি জানি না। তাছাড়া একটা অপরিচিত মানুষের সাথে কেনই বা আমি রাস্তায় ভাবে কথা বলতে যাব? দেখুন, আমি জানি না আপনার মতলব কি, আপনি কি চান, কিন্তু এতটুকু খুব ভালো করে জানি আমি আপনার সাথে কথা বলতে একদমই আগ্রহী না। এই বলে পূর্বা চলে যাবে। তখনই অরিন্দম বলে, পূর্বা, আমার কথাটা শোনো, আমি তোমাকে রোজ এখানে জগিং করতে দেখি, বিশ্বাস করো, তাই চিনি তোমাকে। পূর্বা এসব শুনে বলে, কিন্তু আমি আপনাকে কখনো দেখিনি আর আমি আপনাকে চিনিও না। এরপরও তো অরিন্দম তার পথ আটকাতে থাকে। পূর্বা তখন খুবই রেগে যায় আর রেগে মেগে সেখান থেকে চলে আসে। বাড়ি আসার পর দেখা যায় পূর্বাকে তার মা বিয়ের ব্যাপারে বলতে থাকে যে অনেক তো হলো, এবার তো বিয়ে করা দরকার। পূর্বা বলে, আমি আগেও বলেছি আর এখনো বলছি, আমার পক্ষে এই মুহূর্তে বিয়ে করা সম্ভব নয়, আমি পারবো না। তার মা এসব শুনে বলে, কেন সম্ভব নয়? কি সমস্যা বল, কি সমস্যা? পূর্বা বলে, তুমি কি জানো না কেন সম্ভব নয়? তার মা বলতে থাকে, একটা পুরনো স্মৃতি ধরে আর কতদিন থাকবি পূর্বা? পূর্বা বলতে থাকে, যতদিন আমাকে এই অতীতটা ধরে রাখবে ঠিক ততদিন। তোমার এই নিত্য নতুন ছেলেদের ডেকে আনা আর বলা দেখা করে আয়, কথা বলে আয়, এগুলো আমার আর ভালো লাগছে না মা। দেখো, তোমাকে একটা কথা বলি, আমার যেদিন মনে হবে যে আমি বিয়ে করতে রেডি, আমি সেদিনই বিয়ে করব। সেদিন আমি নিজে তোমাকে এসে জানাবো, ঠিক আছে? তার মা বলে, সেটা আর কোনোদিনও হবে না, আমি জানি তুমি এই জন্মে আর কোনোদিন স্বাভাবিক হতে পারবে না। পূর্বা বলতে থাকে, আর সেটার জন্য তুমি কার দিকে আঙুল তুলবে মা? তুমি জানো যতবার তুমি বিয়ে বিয়ে করো ততবার আমার মনের মধ্যে সেই পুরনো বিশ্রী স্মৃতিগুলো ঘুরপাক খায়। আমার আর ভালো লাগে না এসব নিয়ে বারবার আলোচনা করতে, প্লিজ মা, এবার থামো। তার মা বলে, দেখ, পিসি বারবার একটা ছেলের কথা বলছে, সে ইউকেতে ছিল 5 বছর, অরিন্দম নাম, তোর ছবি দেখে তোকে তারা খুব পছন্দ করেছে, একটা বার দেখ না এই বিষয়টা। পূর্বা বলে, না মা, প্লিজ, আমি তো বলে দিয়েছি। তো এখানে একটা জিনিস বোঝা যায় যে অরিন্দমকে আমরা একটু আগে দেখেছি, এটাই সেই অরিন্দম। তো পূর্বা তার মাকে বারবার মানা করতে থাকলে তার মা বলে, দেখ, আমি বলছি, একটা বার না হয় শুধু কথা বল, আগের বার বড় পিসিরানা ছেলের সাথেও কথা বললি না, এখন যদি ছোট পিসিরানা ছেলের সাথেও কথা না বলিস তাহলে তো তারা রাগ করবে, তারা আমাদের সাথে সম্পর্কই রাখবে না। এভাবে চলতে থাকলে কেই বা সম্পর্ক রাখবে বল? তারা তো ভাববে আমরা তাদের কথার দাম দিচ্ছি না, তাদেরও তো একটা মান সম্মান আছে, তারা কথা বলেছে, ছবি দেখেছে আর দেখিয়েছেও,
তাই বলছি তুই একটাবার অন্তত দেখা কর। এবার পূর্বা তার মায়ের এত রিকোয়েস্ট আর ফেলতে পারে না। সে রেডি হয়ে আসে একটা ক্যাফেতে দেখা করতে। এসেই দেখে সেখানে অরিন্দম, যে পার্কে তার পেছন পেছন ঘুরেছিল। পূর্বা বলে, তো এই জন্যই পার্কে এত ঘোরাঘুরি করেন? অরিন্দম বলে, হ্যাঁ, এখন বুঝতে পারলেন? পূর্বা তখন বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, কি খাবেন বলুন তো? অরিন্দম বলে, ও তাহলে আপনি হোস্ট? পূর্বা বলে, হ্যাঁ, কারণ আমার বলা জায়গায় এসেছেন তাই আমিই হোস্ট। আপনার বলা জায়গায় গেলে আপনি হোস্ট হবেন। অরিন্দম বলে, বাহ, বেশ ভালোই লজিক আছে। তারপরই ওয়েটার আসে আর অর্ডার করে পূর্বা। কিন্তু ওয়েটারের সাথে পূর্বার হাত লাগতেই সে হঠাৎ কেঁপে ওঠে, যেন ছেলেদের টাচের সাথে পূর্বার খুব বড়সড় একটা ট্রমা আছে। পূর্বাকে এরকম অস্থির হতে দেখে অরিন্দম জিজ্ঞেস করে, কি হয়েছে, সে কি ঠিক আছে? পূর্বা তখন কোনো মতে নিজেকে সামলে নেয় আর বলে, ঠিক আছি। অরিন্দম বলতে থাকে, শুনেছি বিয়েতে নাকি আপনার ঘোর আপত্তি? পূর্বা বলে, হ্যাঁ। অরিন্দম তখন বলতে থাকে, তাহলে আজকের এই দেখা করতে আসাটা কি একটা নিয়ম রক্ষা মাত্র? পূর্বা বলে, হ্যাঁ, আসলে ওই মা আর ছোট পিসির কথা ফেলতে না পেরেই এখানে এসেছি। অরিন্দম তখন বলতে থাকে, তা সারা জীবন এরকম বিয়ে না করেই থাকার পরিকল্পনা নাকি? পূর্বা বলে, বিয়ে করা না করার মাঝের জীবনটাই আমি বেছে নিয়েছি। অরিন্দম এসব শুনে বলে, আচ্ছা একটা প্রশ্ন করি, যদি অনুমতি দেন আর কি। পূর্বা বলে, না, দিলাম না। দেখুন, আমি এই কথোপকথনটা টেনে নিতে চাইছি না। আমার আর আপনার মধ্যে কিচ্ছু হবার ছিল না আর হবেও না। অরিন্দমও তখন আর কিচ্ছু বলতে পারে না। দৃশ্য চলে যায় রাতের বেলা। পূর্বা ঘুমানোর সময় স্বপ্ন দেখে তার অতীতের, যেখানে সে যখন বাচ্চা ছিল তখন একটা লোক তাকে ব্যাড টাচ করছিল। পূর্বা সেই ট্রমার মধ্যে থেকে এখনো প্রতি রাত পার করে। তো দেখা যায় তখনই পূর্বাকে কল করে অরিন্দম। ঘুম থেকে উঠেই সে কল রিসিভ করে না, বরং রেগে যায়। দৃশ্য চলে যায় পরদিন সকালবেলা। পূর্বা প্রত্যেক দিনের মতো জগিং করতে আসলে আবারও অরিন্দম তার সামনে এসে হাজির হয়। পূর্বা তো খুবই বিরক্ত হচ্ছিল। অরিন্দম বলে, দেখুন, আপনি একটা সহজ কথা সহজভাবে বুঝতে পারছেন না, কেন বলুন তো? পূর্বা বলে, কি সহজ কথা? অরিন্দম বলে, এই যে আমি আপনাকে পছন্দ করি, আপনার সাথে ভাব করার চেষ্টা করছি, আমার কোনো খারাপ চিন্তাধারা নেই, আপনাকে রোজ এখানে দেখি আর কোনো না কোনো ভাবে আপনাকে আমার ভালোও লেগে গিয়েছে। এখন আপনি যত বেশি আমাকে এড়িয়ে যাবেন আমার ততই আপনার কাছে যেতে ইচ্ছা করবে, তাই নয় কি? বেসিক হিউম্যান নেচার যাকে বলে আর কি। পূর্বা বলে, না, এটাকে বলে চ্যালেঞ্জ জেতা, আর আমার আপনার প্রতি কোনো আগ্রহই নেই। অনেকবার বলা হয়েছে, তাই প্লিজ আর বিরক্ত করবেন না, আমি যাচ্ছি। এই বলেই সে সেখান থেকে চলে যায়। তখন অরিন্দম মনে মনে ভাবছিল, 3 বলার মধ্যে একবারও যদি সে পেছনে তাকায় তাহলে সে তার পেছন ছাড়ছে না। আর সত্যিই দেখা যায় পূর্বা 3 বলার সময় পেছনে তাকিয়ে যায়। অরিন্দম তো যেন গ্রিন সিগন্যাল পেয়েই গেছে, সে এতটা খুশি ছিল। এবার দৃশ্য আসে বর্তমান সময়ে, যেখানে একজন মহিলা বেশ ভয়ে ভয়ে পানি খাচ্ছিল, আর সেই হচ্ছে অরিন্দমের বড় মা। দেখা যায় অরিন্দম আর তার জ্যাঠা বৃষ্টিতে ভিজে আসে। বড় মা জিজ্ঞেস করে, কিরে, পূর্বা কোথায়, তাকে পাসনি? অরিন্দম বলে, বড় মা, তুমি একদম পূর্বার নাম নিবে না, সে আর এই বাড়িতে আসবে না, সে চলে গেছে, তাও সব সময়ের জন্য। আমি তার নামটাও শুনতে চাই না এই বাড়িতে। জ্যাঠা বলে, চুপ কর, তার মাথার ঠিক নেই। তখন আর একজন এসেও পূর্বাকে খোঁজে, আর তখন অরিন্দম রেগে মেগে বলে, পূর্বা আমাদের জন্য মরে গেছে, তাই পূর্বা পূর্বা করা সবাই বন্ধ করে দাও। ওইদিকে পূর্বা সারা রাত ধরে বৃষ্টিতে ভিজে ভিজে আসে তার মায়ের বাড়িতে। কলিং বেল বাজিয়েই সে বেহুশ হয়ে যায়। তার অবস্থা এতটাই খারাপ হয়ে গিয়েছিল। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়, আর দেখা যায় সবে সবে অরিন্দম আর পূর্বার বিয়ে হয়েছে। অরিন্দম পূর্বার কাছে যেতে চাইলে পূর্বা তাকে সরিয়ে বলে, অরিন্দম প্লিজ, আমাকে কিছুটা সময় দিবে? অরিন্দম বলে, হ্যাঁ অবশ্যই, আমার কোনো তাড়া নেই। পূর্বা তখন আবারও বলে, সরি অরিন্দম। অরিন্দমের কথা শুনে বলে, শোনো, একদম সরি বলতে হবে না, তুমি তোমার যতটা ইচ্ছে সময় নিতে পারো, আমি অপেক্ষা করব, আমার কোনো সমস্যা নেই। পূর্বা কিছুক্ষণ ভাবার পর বাইরে আসে। অরিন্দমও আসে। তখন পূর্বা বলে, আমার তোমাকে কিছু বলার আছে অরিন্দম। অরিন্দম বলে, আমি সেটা জানি, আমিও জানতে চাই তোমার মনের মধ্যে পাথরের মতো কি চেপে আছে, তবে এখনই যে বলতে হবে তেমন না, তুমি তোমার সময় মতো বলো, সমস্যা নেই। পূর্বা বলে, থ্যাঙ্কস এতটা ধৈর্য ধরে থাকার জন্য। আসলে আমার উচিত ছিল সবটা বিয়ের আগেই বলে দেওয়া, কিন্তু আমি বলতে পারিনি। আর এখন এসে আমি বুঝতে পারছি আমার ছোটবেলার কালো অতীতের ছায়া আমার পেছন ছাড়ছে না, আর ছাড়বেও না। অর্থাৎ অবশেষে পূর্বা অরিন্দমের ভালোবাসার কাছে হেরে যায়, আর বিয়ে না করতে চাওয়া এই মেয়েটা শেষমেশ বিয়েও করে ফেলে। কিন্তু তার অতীত তাকে এখনো কুড়ে কুড়ে খাচ্ছিল। তাই সে অরিন্দমকে বলতে থাকে, আজ আমাকে বলতে দাও, আমি আর এই বোঝা সহ্য করতে পারছি না। এখান থেকে দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় সেদিন পূর্বার বাবা মারা যায়। সবাই যখন সেসব নিয়ে ব্যস্ত
তখন তার কাকা তাকে কোলে করে একটা ঘরে আনে, সবার চোখের আড়ালে। আর সেখানে একা পেয়ে তাকে সে বিভিন্নভাবে ব্যাড টাচ করে। ছোট্ট পূর্বা সেটা কিসের টাচ না বুঝলেও তার কাছে এসব কোনো কিছুই ভালো লাগছিল না। সে তখনই একটা কাচের গ্লাস হাত দিয়ে ভেঙে ফেলে। পূর্বাকে তার কাকা বড় হওয়ার পরও এইভাবে হ্যারাস করে যেত, ঘুমের মধ্যেও সে তাকে ছাড়তো না। এইসবের মধ্যে আবারও পূর্বার ঘুম ভেঙে যায় বর্তমান সময়ে। ঘুম থেকে উঠলে তার মা এসে বলে, কি রে, কি হয়েছে তোর? মুখে এত কালশেটে দাগ কেন? অরিন্দমকে কল কর না, না হলে আমি করব। পূর্বা বলে, না, করবে না। তার মা বলে, কেন করব না? নিশ্চয়ই তুই ঝগড়া করে এসেছিস, সে তো চিন্তায় থাকবে তোকে না পেয়ে। পূর্বা বলে, না মা, কোনো চিন্তা করবে না। তার মা বলে, তুই এত নিশ্চিত কিভাবে যে সে চিন্তা করবে না? পূর্বা বলে, আমি জানি করবে না। তার মা তখন বলতে থাকে, তুই কি বলছিস? কি হয়েছে আমাকে সবটা বলবি? আমার তো তোকে এভাবে দেখে চিন্তা হচ্ছে। পূর্বা বলে, প্লিজ মা, আমাকে একটু একা ছেড়ে দিবে? আমি বড্ড ক্লান্ত, সারা রাত হেঁটেছি, এখন আমার শুধু ঘুম আসছে ক্লান্তিতে। তার মা বলে, সারা রাত হেঁটেছিস মানে? তুই কোথায় গিয়েছিলি? তুই নিশ্চিত অরিন্দমের সাথে ঘুরতে গিয়ে ঝগড়া করে এসেছিস, তাই না? পূর্বা বলে, না মা, আমি হেঁটেছি কারণ অরিন্দম আমাকে রাতের বেলা বাড়ি থেকে বের করে দিয়েছিল। তার মায়ের কথা শুনে বলে, কেন, কি করেছিস তুই যে অরিন্দমের মতো ছেলে তোকে বাড়ি থেকে বের করে দিয়েছে? পূর্বা বলে, আমি যদি বলি আমি কিচ্ছু করিনি, তুমি তো বিশ্বাস করবে না মা, আর সেটা বললে সত্যিও হবে না, কারণ আমি এবার প্রতিবাদ করেছি। অতীতে ছোটবেলায় যা আমার সাথে ঘটেছিল আজ আবারও আমার সাথে সেটাই ঘটতে যাচ্ছিল, তবে অন্য কারো রূপে। তাই আমি এবার চুপ করে সবকিছু সহ্য করিনি, বরং লড়েছি, নিজের জন্য প্রতিবাদ করেছি মা। আমার সাথে সেই অন্যায়টা আমি আবারও হতে দেইনি। তার মা তো রীতিমতো শকড যে এই সব পূর্বা কি বলছে, কি অন্যায়, সে যা ভাবছে তাই নয় তো। এদিকে বড় মা বলছিল, কি রে, তুই এখনো চুপ থাকবি? তুই কিচ্ছু বলবি না? তাকে বোঝাচ্ছিস না কেন? আমি তো কিছু বুঝে উঠতে পারছি না, কি করব? তুই কিছু বল। আসলে ঠিকই বলে সবাই, নিমক হারাম। তো সে কি বলছে তা হয়তো আমরা পরবর্তীতেই জানতে পারবো। এদিকে পূর্বাকে তার মা বলে, আমি জানি না একটা মেয়ে একই ভুল কিভাবে বারবার করতে পারে। পূর্বা বলে, কি ভুল? তার মা বলে, দেখ পূর্বা, তুই তোর জীবন এভাবে নষ্ট করবি আর আমি তাকিয়ে তাকিয়ে দেখব, সেটা তো হবে না। আমি এখনই অরিন্দমকে কল করব আর তার হাতে পায়ে ধরবো তোকে নিয়ে যাওয়ার জন্য। পূর্বা বলে, সে আসবে না, আর আসলেও আমি যাব না। তার মা তখন জিজ্ঞেস করে, তাহলে কি করবি? সাথী নেই, কেউ নেই, একা একা থাকবি? দুদিন বাদে আমিও থাকবো না, তখন কি করবি? পূর্বা বলে, এসব কথা কেন বলো? তুমি বাবা ছাড়া একা থাকোনি? তার মা বলে, হ্যাঁ থেকেছি, আর থেকেছি বলেই বলছি, এটা কতটা যন্ত্রণার সেটা আমি জানি। এই সমাজে পার্টনারের প্রয়োজন হয়। আমি তোর মা, আমি যা বলি তোর ভালোর জন্যই বলি। পূর্বা বলে, তুমি সবসময় আমার ভালোর জন্য সব করো না মা, তাহলে তোমার ভাইয়া যেভাবে মুক্ত হয়ে ঘুরতে পারতো না আমার সাথে এত বড় অন্যায় করার পরও। সেদিন তুমি আমাকে চুপ করিয়ে দিতে না। তার মা বলে, চুপ কর, ওইটা তোর ভুল ধারণা। পূর্বা বলে, তাই? তাহলে কেন আমাকে চুপ থাকতে বলেছিলে? কেন বলেছিলে কাউকে কিছু না বলতে? কারণ ভালো মেয়েদের সাথে এমন কিছু নাকি হয় না। আমি গুড গার্ল, তাই আমাকে চুপ থাকতে হবে। মামা তো আমাকে ভালোবাসে, বলেছিলে কেন এরকম কথা? আমি এসব যখন অরিন্দমকে জানাই, সেও শকড হয়ে যায়। মা হয়ে মেয়েকে সাপোর্ট করনি এইটা জেনে। তার মা এসব শুনে বলে, কি বললি? তুই এসব অরিন্দমকে বলেছিস? পূর্বা বলে, হ্যাঁ অবশ্যই আমি বলেছি, তাকে আমি সবটা জানিয়েছি, কারণ ওই বিশ্রী খারাপ স্মৃতিগুলো আমাকে তার সাথে স্বাভাবিক হতে দিচ্ছিল না। তখনই কলিং বেল বাজলে অরিন্দমের ফ্যামিলি মেম্বার আসে। তাকে দেখা মাত্রই পূর্বার হয়ে মাফ চায় তার মা, আর বলে, দেখুন দিদি, আমি জানি পূর্বা যা করেছে খুব অন্যায় করেছে, প্লিজ তার ভুলগুলোকে এবারের মতো মাফ করে দিন। আপনি বসুন, আমি চা করছি। এরপর সে বলতে থাকে, পূর্বা তুই কি করলি? সংসারে তো সবার ঝামেলা হয়, তাই বলে কেউ বাড়ি ছেড়ে চলে আসে নাকি? পূর্বা তখন বলে, মামনি তুমি? অরিন্দমের মামনি বলে, আমি তোমার ব্যাগ আর ফোনটা দিতে আসলাম, সেই সাথে জানতে এলাম কি করবে বলে ভেবেছো। তোমার হাতে এখন দুটো অপশন আছে, এক হচ্ছে সবকিছু মুখ বুঝে সহ্য করা, আর দুই হচ্ছে পুলিশের কাছে যাওয়া। পূর্বা তখন তার মামনির দিকে অবাক হয়ে তাকায়। যেখানে তার গর্ভধারিণী মা তাকে সাপোর্ট করছে না, সেখানে সে সাপোর্ট করছে যার সাথে তার রক্তের কোনো সম্পর্কই নেই। পূর্বার মা নির্মলা বলে, আপনি এসব কি বলছেন দিদি? পূর্বা পুলিশের কাছে কেন যাবে? কি বলছেন ভেবে বলছেন? ঠান্ডা মাথায় বলছেন তো? মামনি বলে, হ্যাঁ আমি যা বলছি ভেবে চিনতে ঠান্ডা মাথায় বলছি। আমি জানি নির্মলা, তোমার জন্য এই ব্যাপারটা খুব শকিং,
কিন্তু যা ঘটেছে তা তোমারও জানা প্রয়োজন। পূর্বাও হয়তোবা সঠিকভাবে বলতে পারেনি। নির্মলা বলে, না, আমার কিচ্ছু জানার প্রয়োজন নেই। আর আপনি এভাবেই বা কেন বলছেন দিদি? ও তো আপনার ছেলের বউ, সংসার নষ্ট হয়ে যাবে তো। দিদি, আমি জানি সে যেভাবে কাল বাড়ি থেকে বেরিয়ে এসেছে সেটা অন্যায়, ভীষণ অন্যায়। মামনি বলে, কিন্তু সে তো এমনি এমনি ফিরে আসেনি, কারণ তো আছে। নির্মলা বলে, আমি কোনো কারণই জানতে চাই না, সে আজই আপনার সাথে ফিরে যাবে, এটাই শেষ কথা। পূর্বা বলে, না মা, আমি ফিরে যাচ্ছি না, আমি যাব না। মামনি তখন বলে, পূর্বা, তুমি ভেবেচিন্তে সিদ্ধান্ত নাও, আমি আছি তোমার পাশে। নির্মলা তখন বলতে থাকে, দিদি দোহাই আপনার, তাকে উস্কে দিবেন না, সে কোনো থানা পুলিশ করবে না। তারা এসব নিয়ে কথা বলছিল, তখনই দেখা যায় কল করে পূর্বার বান্ধবী, সেই সাথে তার ননদ আদি। আদি বলে, কি রে পূর্বা, দাদা হঠাৎ করে কল করে বলল সোজা বাড়ি আসতে, সিরিয়াস কিছু হয়েছে নাকি? পূর্বা বলে, সে বাড়ি গেলেই জানতে পারবে। আদি তখন জিজ্ঞেস করে, তোদের ঝগড়া হয়েছে নাকি? তুই তো জানিস বিয়ের আগেই আমি বলেছিলাম তোর আর দাদার ঝগড়া হলে আমি সবসময় তোর পক্ষেই থাকবো। পূর্বা তখন হেসে কল রেখে দেয়। আর নির্মলা এরপর আবারও এসে পূর্বাকে বুঝাতে থাকে যে সে যেন ফিরে যায়। এভাবে নিজের সংসার ছেড়ে আসা ভালো কাজ না, দরকার পড়লে তারা দুজন আলাদা সংসার করবে, তাহলেই তো সমস্যা থাকবে না। তখনই দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় মামনি অরিন্দমকে বলছিল বিয়ের পরপরই আলাদা সংসার করতে, কারণ সে হয়তোবা আগে থেকেই কিছু একটা আঁচ করছিল যে খারাপ কিছু ঘটতে পারে, তাই সে অরিন্দমকে আগে থেকে আলাদা হতে বলে। সে চাইছিল অরিন্দম আর পূর্বা আলাদা সংসার করুক, তাহলে তারা ভালো থাকবে। কিন্তু অরিন্দম এতে নারাজ। সে বাইরের দেশ থেকে দেশে ফিরেছেই তার ফ্যামিলির জন্য, তাদের সাথে একসাথে থাকার জন্য, তাহলে সে কেন আলাদা হবে? তখনই সেখানে আদি আর পূর্বা আসে। আদি এসে অরিন্দমকে বলতে থাকে বাইরে যেতে। অরিন্দম বলে, বাহ, সবাই যে পারছে খালি আমাকে আউট হতে বলছে। আদি কথা শুনে বলে, মানে আমি বাদে আর কে বলেছে তোকে? অরিন্দম বলে, এই তো মা বলেছেন, মা বলছেন আমাদের আলাদা সংসার করা উচিত, পূর্বার হয়তো স্পেস চাই। এরপর সে পূর্বাকে জিজ্ঞেস করে, কি পূর্বা, তুমি কি এসব বলেছ? পূর্বা বলে, না, আমি কেন বলবো। এখান থেকে দৃশ্য আসে বর্তমানে, যেখানে আদি সবটা জানার পর অরিন্দমকে বলতে থাকে পূর্বার কি মাথা খারাপ হয়ে গেছে। অরিন্দম তখন পূর্বাকে একটা গালি দিয়ে বলে, হ্যাঁ, আমি তার জন্য এখন বাড়িতে মুখ লুকিয়ে চলছি। আসলে আমারই ভুল হয়েছে মানুষ চিনতে। আমার তখনই বোঝা উচিত ছিল যখন সে বারবার বলতো আলাদা থাকার জন্য, আর আমি যখন রাজি হইনি তখনই সে নোংরা সিন ক্রিয়েটটা করলো। বাজে মেয়ে একটা। তারা এসব কথা বলছিল, তখনই হরি কাকা আসলে তারা তাদের কথা বলা বন্ধ করে। কিছুক্ষণ পরই মামনি আসে, আর আদি তখন তাকে দেখে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কোথায় গিয়েছিলে? মামনি জানায় সে গিয়েছিল পূর্বার কাছে। এখান থেকে দৃশ্য আবারও ফ্ল্যাশব্যাকে আসে, যেখানে পূর্বা ঘুমিয়েছিল, আর তখনই সেখানে তার জ্যাঠা এসে তাকে ব্যাট টাচ করে। পূর্বা তো ভয়ে আঁতকে ওঠে আর তাকে চলে যেতে বলে। এরকমই যখন পূর্বা নতুন বউ হয়ে আসে, তখন তার ঘরে কেউ উকি ঝুঁকি মারত। পূর্বা বুঝতে পারছিল না কে এসে, জ্যাঠাকেও সে সন্দেহ করতে পারছিল না। তো রাতের বেলা পূর্বা খেয়াল করে জানালার ছিটকিনিটা ভাঙা, তাই এসব নিয়ে সে বেশ চিন্তায় পড়ে যায়। অরিন্দম এই ব্যাপারটা খেয়াল করে, তাই সে জিজ্ঞেস করে, কি ব্যাপার, কি ভাবছো, কেউ দেখে নিবে কিনা? পূর্বা বলে, দেখো, গতকাল আমি চেঞ্জ করছিলাম, তখন মনে হলো কেউ উকি ঝুঁকি দিচ্ছে, কিন্তু কে সেটা জানি না। অরিন্দম এ কথা শুনে বলে, ছি, কি বলছো, আমাদের বাড়ির মধ্যে কেই কাজ করবে? পূর্বা বলে, না, আমাদের বাড়ির নয়, হয়তোবা বিয়ে বাড়ির কেউ, বাড়িতে তো কত আত্মীয় স্বজন এসেছে, তাদের মধ্যে কেউ হয়তো। অরিন্দম বলে, তুমি ভুল দেখেছো, এরকম কিছু এখানে হতেই পারে না। পূর্বা বলে, আমি সেটাই ভেবেছি যে ভুল দেখেছি, কিন্তু পরে দেখি না, আমি ঠিকই কাউকে দেখেছি, তবে কে যে ছিল সেটা বুঝতে পারছি না। অরিন্দম পূর্বার এই কথাটা খুব একটা আমলে তোলে না। পূর্বাও তখন আর কিছু বলতে পারে না। এরপর দেখা যায় অরিন্দম আর পূর্বা একসাথে নাইট ওয়াক করে। দুজনে যখনই সময় পেত একসাথে সময় কাটাতো। দেখা যায় দুজন মিলে তাদের বেশ হ্যাপি লাইফ চলছিল। পূর্বাও ধীরে ধীরে নিজের অতীতের কালো ছায়া থেকে বেরিয়ে আসছিল তার স্বামী অরিন্দমের হাত ধরে। দিন দিন সে অনেক হাসি খুশি হচ্ছিল, জীবনের নতুন পথ চলায় এগিয়ে যাচ্ছিল। তার জীবনটা এখন ধীরে ধীরে পাল্টে যেতে থাকে। অতীতের ট্রমা তাকে এখন আর কুড়ে কুড়ে খায় না। এর মধ্যে এক রাতের বেলা পূর্বা তার কাজ থেকে বাসায় ফেরে, আর ফিরেই ফ্রিজ থেকে ড্রিঙ্ক করার জন্য জগ বের করে। সে একাই ছিল ঘরে, কিন্তু সে নিজেকে একা মনে করলেও আসলে সে একা ছিল না। সেই ঘরে অন্য কারো উপস্থিতি স্পষ্ট ছিল। এখান থেকে দৃশ্য আবারও আসে বর্তমানে। পূর্বা রেডি হয়ে নেয় থানায় যাবে বলে, তাই সে তার ব্যাগটা নিয়ে থানায় যেতে নেয়, কিন্তু তখনই তার মা তাকে আটকে দেয় আর বলে, শোন, তুই কোথাও যাবি না, একদম চুপ করে বসে থাকবি। পূর্বা বলে, না মা, আমি যাব, আমি বলবো।
যা সত্যি সেটা সবাইকে জানতে হবে। নির্মলা তখন রেগে মেগে পূর্বাকে একটা থাপ্পড় বসিয়ে দেয় আর বলে, কি বলবি তুই? থানায় গিয়ে বলবি যে তোর জ্যাঠা শ্বশুর তোর সাথে এইসব করেছে? অরিন্দম তাকে বাবার মতো দেখে। তোর এই নোংরামিটা সে সহ্য করবে ভেবেছিস? কখনো করবে না। নিজে হাতে কেন নিজের সংসারটা শেষ করতে চাইছিস? পূর্বা বলে, আমার জন্য অন্তত তুমি এখন থামো মা। ছোটবেলায় আমার মুখ বন্ধ করেছিলে এইটা বলে যে তোর মামার নামে এসব বললে লোকে তোকেই খারাপ মেয়ে ভাববে। কোনো কিছু বলিস না, চুপ থাক, তুই তো গুড গার্ল। এসব বলে আমার মুখ বন্ধ করেছিলে, আর এখন বলছো অরিন্দমের বাবার মতো জ্যাঠার নামে কিছু না বলতে। কেন? বললে কি হবে? অরিন্দম কি বলবে? আর কতবার এইভাবে আমাকে চুপ থাকতে বলবে মা? নির্মলা তখন বলে, চুপ কর তুই, তোর মাথা খারাপ হয়ে গেছে, তোর আবারও কাউন্সিলিং করাতে হবে, না হলে এই সমস্যা আর ঠিক হওয়ার নয়। আমি খুব ভালোই বুঝতে পারছি এখনই এসব না করালে ঝামেলা আরো বেড়ে যাবে। পূর্বা বলে, তোমার ভাইয়ের মতো লোক আবারও আমার জীবনে ফিরে এসেছে অরিন্দমের ওই জ্যাঠার রূপে, তাই এবার তো আমি আর চুপ থাকবো না। ছোটবেলায় অনেক থেকেছি, আর না, সে কার মামা কার জ্যাঠা কার বাবার মতো সেটা আমি দেখতে যাব না। আমি অভিযোগ করব আর লড়ব, আমার নিজের জন্য লড়ব, আমার মতো আরো অনেক মেয়েদের জন্য লড়ব যারা মুখ বুজে সবকিছু সহ্য করে। কারণ ঘরের মানুষকে কিছু বলা যাবে না। ঘরের মানুষকে নিয়ে বললে সমাজের মানুষই বা কি বলবে, তাই না? এসব চিন্তা এখন আমি আর করব না। এদিকে মামনিকে দেখানো হয়। অরিন্দম মামনিকে বলে, তোমার সমস্যা কি মা? কেন গিয়েছিল এখানে? মামনি বলে, প্লিজ অরিন্দম, রাগটা কমিয়ে সবটা একবার তলিয়ে ভেবে দেখো। অরিন্দম বলে, কি তলিয়ে দেখবো? এটা পূর্বার প্ল্যান মা, আমি জানি সে ইচ্ছে করে এসব করছে আলাদা থাকবে বলে। মামনি বলে, কিসের প্ল্যান অরিন্দম? তারা কথা বলছিল, তার মধ্যে আদি বলে, মা আমার মনে হয় সে চাইছিল দাদাকে নিয়ে এই বাড়ি থেকে চলে যেতে, তাই হয়তো এসব কিছু করেছে। দাদা সেটাই বোঝাতে চাইছে। মামনি এসব শুনে বলে, আর কেন সে এমনটা চাইছিল? আদি বলে, হয়তো সে কখনো এরকম ফ্যামিলিতে বড় হয়নি, তাই জানেই না কিভাবে ফ্যামিলির সাথে মিলে মিশে থাকতে হয়, এ কারণেই সে আলাদা থাকতে চেয়েছে। মামনি এসব শুনে বলে, আদি 1 মিনিট, তুমি একজন লয়ার, ভাবো তো কোর্টে দাঁড়িয়ে তোমার অপোজিশনের একজন এই কথাটা বলছে। একটা মেয়ে ছোটবেলায় শুধু তার মায়ের সাথে বড় হয়েছে, তাই সে হাজবেন্ডকে নিয়ে একা থাকবে বলে শ্বশুরের এগেইনস্টে এত বড় অভিযোগ আনবে? তুমি এই কথাটাকে কত ভাবে উড়িয়ে দিতে বলো তো? অরিন্দম তখন বলে, আমি না এখন আমার নিজের মাকেই সহ্য করতে পারছি না। এসব কি বলছো তুমি? না মানে পূর্বা না হয় বাইরের মেয়ে, তাই এরকম বলেছে, কিন্তু মা তুমি এই ঘরের মানুষ হয়ে এসব কথা কিভাবে বলছো? আমার তো এসব শুনতেই ঘৃণা হচ্ছে। এই বলে সে রেগে মেগে সেখান থেকে চলে যায়। তার মায়ের কোনো কথা বোঝার চেষ্টাই করে না। এদিকে বড় মা আসে তার হাজবেন্ডের কাছে, অর্থাৎ তথাকথিত অরিন্দমের সেই জ্যাঠার কাছে। সে এসে তাকে খেতে বলে, কিন্তু সে বলে না, সে খাবে না, সে একটু একা থাকতে চায়। সে জিজ্ঞেস করে, অরিন্দমের মা মালিনী কি ফিরেছে? বড় মা জানায়, হ্যাঁ ফিরেছে, সে চাইলে কথা বলতে পারে। সে আরো বলতে থাকে, তবে আমি জানি না সে কোথায় গিয়েছিল আর কোথা থেকে ফিরল, জিজ্ঞেস করব কি? জ্যাঠা বলে, না লাগবে না, সে একটা অকৃতজ্ঞ, তাই তার সাথে কথা বলে কোনো লাভ নেই। এদিকে বসে বসে ল্যাপটপে কিছু একটা পড়ছিল পূর্বা, আর সেই সাথে ওই রাতের কথাও মনে করতে থাকে সে। সেদিন সে তার বন্ধুদের সাথে ড্রিঙ্ক করে বাড়িতে ফেরে, জগটা বের করে ফ্রেশ হয়ে ঘরে আসে আর লেবুর রস দিয়ে একটু শরবত খায়। মানে বাসায় এসে রিল্যাক্স করার জন্য মানুষ যা করে আর কি। সে তো ভেবেছিল ঘরে কেউ নেই, কিন্তু হঠাৎই সে পেছনে তাকিয়ে একেবারে শকড হয়ে যায় আর বলে, আপনি? তো এখান থেকে দৃশ্য চলে আসে বর্তমানে। সেদিন কি হয়েছিল তা তো আমরা ধীরে ধীরেই জানতে পারবো। যাক, বর্তমানে পূর্বা থানায় আসে। তার মার হাজার মানা করা সত্ত্বেও সে এবার আর থেমে থাকে না। যে কোনো ভাবেই হোক সে তার নিজের জন্য লড়াই করবেই করবে। তো সেখানে অফিসার সুকন্যা পূর্বার সব কথা শোনে আর বলে, দেখুন আপনি একটু সময় নিন আর তারপর মনে করে বলুন সেই রাতে আপনাদের মধ্যে ঠিক কি কি হয়েছিল। ফ্ল্যাশব্যাকে দেখা যায় সেদিন পূর্বা বাদেও বাড়িতে জ্যাঠা ছিল। পূর্বা তাকে দেখেই শকড হয়ে জিজ্ঞেস করে, আপনি বাড়িতে? আপনি যাননি? জ্যাঠা বলে, না আমি যাইনি, আমি থেকে গেছি। মানে এই বাড়ির সবার হয়তো কোথাও একটা যাওয়ার কথা ছিল, তবে সবাই গেলেও জ্যাঠা বাড়িতেই থেকে যায়। পূর্বা তখন জিজ্ঞেস করে, কেন? আপনি যাননি কেন? জ্যাঠা বলে, আমার শরীরটা ভালো লাগছিল না, তাই থেকে গেছি।
পূর্বা তখন জিজ্ঞেস করে, তাহলে আপনি এখানে কি করছেন? ঘরে যান। আর তাছাড়া বাড়ির সমস্ত আলো নিভিয়ে রেখেছিলেন কেন? যাতে করে মনে হয় বাড়িতে কেউ নেই। জ্যাঠা বলে, না না, তা কেন? ওই যে বললাম শরীরটা ভালো লাগছিল না, তাই শুয়েছিলাম। পূর্বা তখন রেগে মেগে বিরক্ত হয়ে বলে, তাহলে এখনো এখানে কেন? নিজের ঘরে যান আর শুয়ে থাকুন। জ্যাঠা বলে, পূর্বা, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। আমি তোমাকে কিছু বিষয়ের ব্যাখ্যা দিতে চাই। পূর্বা এই কথা শুনে বলে, কিন্তু আমার আপনার সাথে কোনো কথাই নেই। জ্যাঠা বলে, প্লিজ এত রুড হয়ে কথা বলো না। তোমার আর আমার মাঝের সেই ভুল বোঝাবুঝিটা আমার জন্য খুব যন্ত্রণাদায়ক। তাই চলো আমরা একটু কথা বলে সমাধান করি। পূর্বাও তখন বলে, ঠিক আছে, আপনি যান, সবাই আসুক, তারপর কথা হবে, এখন না। জ্যাঠা তখন বলতে থাকে, তুমি আমার সম্পর্কে একটা ভুল ধারণা নিয়ে আছো, তাই অরিন্দমকে বলেছ এখান থেকে ট্রান্সফার নিতে। আর এটা নিয়ে এসে সব সময় ডিস্টার্বড আছে। তাই বলছি আমরা আমাদের মাঝে সমস্যাটা মিটিয়ে নেই, চলো। পূর্বা বলে, ঠিক আছে, আপনি বাইরে যান, আমি আসছি। জ্যাঠা তখন বলে, ওকে, যেভাবে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো সেভাবেই হোক। এ বলেই জ্যাঠা বাইরে অপেক্ষা করে। আর পূর্বা নিজেকে বলে, আমি ভয় পাচ্ছি কেন? কেমন করতে পারবে একটা ৬০-৬৫ বয়সী লোক? কিচ্ছু পারবে না। আমি যদি তাকে একটা ধাক্কা মেরে ফেলে দেই তাহলেই তো সব শেষ। সে আর উঠে দাঁড়াতেও পারবে না, তাই সে আমার কিছু করতেও পারবে না। আমি ভয় না পেয়ে এটাকে ফেস করব। এখান থেকেই দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় এই রাতের আগের দিনের দৃশ্য, যেদিন অরিন্দম পূর্বাকে তার বাবার ফটো অ্যালবাম দেখাচ্ছিল। অরিন্দম ছবি দেখিয়ে বলে, এটা বাবা মারা যাওয়ার কয়েকদিন আগের ছবি। বাবার মুখটা আমার তেমন মনেও নেই, কারণ আমি তখন খুব ছোট ছিলাম যখন বাবা মারা যান। আদির তখন 1 বছরও হয়নি। আদি বাবা মায়ের নিজেদের সন্তান নয়, জানো তো সেটা? পূর্বা বলে, শুনেছি। অরিন্দম বলতে থাকে, জানো, আমার বাবার মনটা খুব উদার ছিল। একবার একটা জায়গায় উনি আদিকে দেখেন, জানতে পারেন তার মা বাবা নেই, আর সেখান থেকে এসে তাকে আমাদের পরিবারে নিয়ে আসেন। কিন্তু আদিকে আনার পরপরই বাবা আমাদের ছেড়ে চলে যান। তবে হ্যাঁ, আমাদেরকে বাবার অভাব আমাদের জ্যাঠা কখনোই বুঝতে দেয়নি। আর তুমি জানো, জ্যাঠা তখন খুব ভালো জব করতেন, কিন্তু যেদিন বাবা মারা গেলেন জ্যাঠা সাথে সাথে সবকিছু ছেড়ে ছুড়ে আমাদের কাছে ফিরে আসেন, আমাদেরকে দেখে শুনে বড় করবেন বলে। বিশ্বাস হয় তোমার, একটা মানুষ এতটা নিঃস্বার্থ হতে পারে? জ্যাঠা খুব ট্যালেন্টেড মানুষ ছিলেন, তাই সবসময় এই জব ওই জব করতেন। মানুষজন এই ব্যাপারে খুব ভালো করেই জানতো, তাই কারোর সাথে দেখা হলেই জিজ্ঞেস করতো, প্রশান্ত কি আগে চাকরিতে আছে নাকি বদলে ফেলেছে? জ্যাঠা আসলে সব পারে, গান পারে, কবিতা পারে, দেখতেও ভালো আর বলতেও ভালো। দেখবে জ্যাঠার সাথেই তোমার বেশি জমবে। তো এখান থেকে দৃশ্য আবারও আসে সেই রাতে। পূর্বার অরিন্দমের প্রশান্ত জ্যাঠা কথা বলতে বসে। প্রশান্ত পূর্বাকে বলে, সেদিনের ঘটনাটা আমি এক্সপ্লেইন করতে চাই। আমি ওই দিন থেকে অনেক বেশি ডিস্টার্বড আছি। সেদিন তোমার বড় মা এসে বললেন তোমার পাটা বিশ্রীভাবে মচকে গেছে। আমার কাছে কোনো বাম বা কিছু আছে কিনা সেটা আমি খুঁজে পাইনি। তুমি সম্ভবত ব্যথায় ঘুমিয়ে পড়েছিল ওষুধ খেয়ে, তাই আমি তখন তোমার ঘরে নক করি। তুমি এতটাই ঘুমে বেভোর ছিলে যে তুমি সাড়াও দাওনি। তারপরই আমি তোমার ঘরে ঢুকি। দেখো, আমি জানি আমার ওইভাবে ঘরে ঢুকে পড়াটা ঠিক হয়নি, কিন্তু আমি তোমাকে আর আদিকে তো একইভাবে দেখি, তাই না? আলাদাভাবে দেখি না, একই সন্তান তুল্য। সে যখন এসব বলছিল পূর্বা তখন ড্রিঙ্ক করছিল, মানে সেই শরবতটা খাচ্ছিল, আর তখনই তার ফিল হয় তার মাথাটা কেমন ঘোরাচ্ছে। তারপর পূর্বা প্রশান্তকে বলে, ব্যাপারটা মনে হয় এতটাও সরল ছিল না। আপনার হাত, আপনার ছোঁয়া, আপনার চাওয়া, এই সব চিনতে বুঝতে কোনো মেয়েরই খুব একটা অসুবিধা হয় না। এই বলেই পূর্বা গ্লাসে থাকা বাকি শরবতটাও খেয়ে নেয়। এরপর সে বলে, অবশ্য আপনার আমাকে ধন্যবাদ জানানো উচিত। আমি সেদিন কোনো চিৎকার চেঁচামেচি করিনি, তাই আপনার সম্মানটা বেঁচে গিয়েছিল। প্রশান্ত এসব শুনে বলে, তুমি বড্ড ছেলে মানুষ পূর্বা, আদির থেকেও বেশি। চেঁচামেচি করে কি লাভ হতো শুনি? কে বিশ্বাস করতো তোমার কথা? উল্টো তোমার আর অরিন্দমের সম্পর্ক আরো বেশি খারাপ হতো। পূর্বা এসব শুনে বলে, আপনি যদি কিছু নাই করে থাকতেন তাহলে পালালেন কেন? কারণ আপনিও খুব ভালো করে জানেন, আর আমিও জানি, যেটা প্রথমবার ছিল না, একাধিকবার আপনি আমাকে বাজেভাবে টাচ করেছেন, আর টাচ করার চেষ্টাও করে গেছেন। তাই আমি আপনাকে কখনো বিশ্বাস করতে পারবো না, সে আপনি যাই বলুন না কেন। প্রশান্ত তখন বলে, তুমি কি করলে বিশ্বাস করবে বলো তো? তুমি যদি বলো আমি এই বাড়ি ছেড়ে দেই, কি বলো? তাহলে তো তুমি বিশ্বাস করবে। পূর্বা বলে, না, আপনাকে যেতে হবে না, আমি এই বাড়ি ছেড়ে দিব। আমি অরিন্দমকে নিয়ে এখান থেকে চলে যাব, আর আলাদাভাবে আমাদের সংসার পাতবো। প্রশান্ত এই কথা শুনে বলে, তুমি যে কথা বলছো তো তোমার অরিন্দম কি এতে রাজি আছে? পূর্বা বলে, না, রাজি নেই, কিন্তু তাতে সমস্যা নেই। আজ রাজি হয়নি তো কি হয়েছে, কাল ঠিক হয়ে যাবে।
প্রশান্ত তখন বলে, ও তার মানে তুমি আমাকে বিশ্বাস করো না। পূর্বা তখন বলে, আপনিই বলুন না, আপনাকে বিশ্বাস করা যায়? দেখুন, আপনার নিজের থেকে বেশি ভালো আর কেউ জানে না আপনি কতটা বড় নোংরা মানুষ। তাই আমার নিশ্চয় আপনাকে এক্সপ্লেইন করে কিছু বলতে হবে না। নেহাত অরিন্দম আপনার সাথে সাংঘাতিকভাবে অ্যাটাচড। সে আপনাকে অনেক বড় জায়গায় রাখে, সে আপনাকে অনেক ভালোবাসে, বাবার সম্মান সে আপনাকে দিয়েছে। আর সে আপনার এই ডার্ক সাইডটা সম্পর্কে জানলে কোনোভাবেই সহ্য করতে পারবে না, অনেক কষ্ট পাবে, অনেক ভেঙে পড়বে। তাই শুধুমাত্র তার কথা চিন্তা করেই আমি এখন পর্যন্ত চুপ আছি। নাহলে অনেক আগে আপনার মুখোশ টেনে ছিঁড়ে সবার সামনে আপনার আসল রূপ নিয়ে আসতাম। প্রশান্ত এসব শুনে বলে, ঠিক আছে, আমাকে নিয়েই যখন এত সমস্যা, আমি তোমার বড় মাকে নিয়ে শিফট হয়ে যাব। আমরা আর এখানে থাকবো না। তাও আমি তোমার কাছে অনুরোধ করছি, তুমি প্লিজ কোথাও অরিন্দমকে নিয়ে চলে যেও না। আমাদের কোনো সন্তান নেই। অরিন্দম আর আদি হচ্ছে আমার নিজের সন্তানের মতো। আমি তাদেরকে ছোট থেকে আগলে রেখেছি। আমার ভাই মারা যাওয়ার পর আমি তাদেরকে নিজের বলে আগলে নিয়েছি। দেখো, তোমারও তো বাবা মারা গিয়েছিলেন, আর নিশ্চয়ই সেই ব্যাপারটা খুব বেশি পেইনফুল ছিল, কি বলো? এই কথা শুনেই পূর্বার তখন তার মামার কথা মনে পড়ে। কারণ তার বাবা মারা যাওয়ার দিনই তার মামা তার সাথে বাজে কাজ করেছিল। সেই কথাটা তার আবারও মনে পড়ে যায়, আর তখনই তাকে ট্রিগার করতে থাকে তার সেই অতীত ট্রমা। তাই পূর্বা তখন বলতে থাকে, দেখুন, আমি যাচ্ছি, আপনার সাথে আমার আর কোনো কথা নেই। যা শোনার আমার শোনা হয়ে গেছে, আর কিচ্ছু আমি শুনতেও চাই না আর বলতেও চাই না। এই বলে সে চলে যাবে, তার আগেই পূর্বা মাথা ঘুরে পড়ে যায়। তখন প্রশান্ত তাকে হেল্প করতে আসলেও সে কোনোভাবেই তাকে হেল্প করতে দেয় না। যতটা সম্ভব স্ট্রং থাকার ট্রাই করে, নিজেকে সামলানোর চেষ্টা করে। এই সব কথা শুনে বর্তমানে পুলিশ বলে, সেটা কিসের ড্রিঙ্ক ছিল? টেস্টে কি পরিবর্তন ছিল কোনো? পূর্বা বলে, দেখুন, এটা আমার হাজবেন্ড আমার জন্য বানিয়ে ফ্রিজে রাখতো। আমরা নাইট ওয়াক শেষে খেতাম, কিন্তু সেদিন কেন যেন এটার টেস্ট অন্যরকম লাগলো। কিন্তু আমি অত পাত্তা দেইনি, আর সেই ড্রিঙ্কটা পুরো খেয়ে নেই। আর সেদিন সেই ড্রিঙ্ক খাওয়ার পরই না আমার কেন যেন মাথাটা ঝিমঝিম করতে শুরু করে। পুলিশ এসব শুনে বলে, আপনারা যে রেগুলার এই ড্রিঙ্কটা খেতেন, সেটা কি সে জানতো? মানে আপনার সেই জ্যাঠা জানতো? পূর্বা বলে, হ্যাঁ, শুধু সে না, বাড়ির সবাই জানতো, কারণ সেটা ফ্রিজেই রাখা থাকতো। অফিসার সুকন্যা বলে, আচ্ছা, তারপর বলুন। আর শুনুন, একটা পয়েন্টও কিন্তু মিস করবেন না, সবটা বলবেন, নাহলে আমাদের ইনভেস্টিগেশনে সমস্যা হতে পারে। এবার দৃশ্য চলে যায় ফ্ল্যাশব্যাকে। দেখা যায় পূর্বার কেমন নেশা ধরে গেছে, সে কোনো কিছুই তেমন ঠিক করে উঠতে পারছিল না। প্রশান্ত তখন বলে, কি ব্যাপার, তোমার কি হয়েছে, নেশা করেছো? পূর্বা বলে, তো আপনার কি? প্রশান্ত বলে, না, আমি কাউকে বলবো না। আমাকে বলতে পারো, মাথা ঝিমঝিম করছে, হেল্প লাগবে? দেখো, তোমাকে এখন এভাবে রেখে কিভাবে যাব বলো তো? এটা কি ঠিক হবে? পূর্বা বলে, দেখুন, আমার যাই হয়ে যাক না কেন, আপনার হেল্প আমার লাগবে না। এখান থেকে আপনি চলে যান, আপনি সোজা আপনার রুমে যান, প্লিজ। প্রশান্ত বলে, না না, এভাবে তো আমি তোমাকে একা ছেড়ে যেতে পারি না। আমি তোমাকে হেল্প করছি, একটা ড্রিঙ্ক বানিয়ে দেই, দেখবে এতে তোমার নেশা কেটে যাবে, কোনো সমস্যাই হবে না। একটা মিনিট। বর্তমানে এসব শুনে অফিসার সুকন্যা পূর্বাকে বলে, তারপর আপনি কি খেলেন সেই ড্রিঙ্ক? পূর্বা বলে, না না, আমার তো অলরেডি সন্দেহ শুরু হয়ে যায়, আর আমি নিশ্চিত ছিলাম সেই ওই ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়েছে। নাহলে আমি সবসময় যে ড্রিঙ্ক খাই তাতে আমার কিচ্ছু হয় না, সেদিনই কেন হবে? তাই আমার মনে হয় আমি বাড়ি ফেরার আগে, নয়তো আমি যখন বাড়ি ফিরে ওয়াশরুমে যাই তখন সে ওই ড্রিঙ্কসে কিছু একটা মিশিয়েছে, আমি নিশ্চিত। অফিসার সুকন্যা বলে, আচ্ছা, তারপর আপনি কি করলেন? পূর্বা বলে, তারপর তো আমি খুব টেনশনে ছিলাম, ভাবছিলাম আমি এখন কি করব, কি করে এই লোকের খপ্পর থেকে নিজেকে রক্ষা করব। আমার মাথায় তখন শুধু একটা কথাই ঘুরছিল, আমি উঠে গিয়ে পড়ে গেলে সে তো আমার সুযোগ নিবে, আবার চিৎকার করলেও কেউ শুনবে না, কারণ কেউ নেই এখানে। আমার তখন মাথাটা ছিঁড়ে যাচ্ছিল। এবার দৃশ্য আসে সেই রাতে, যেখানে পূর্বা তার বানানো পরের ড্রিঙ্কসটা আর খায় না, আর তার জ্যাঠা শ্বশুরকে বারবার মানা করে যে তার কোনো হেল্প লাগবে না, সে যেন এখান থেকে চলে যায়। এই বলে সে সেখান থেকে উঠে আসছিল, তবে আসার পথেই সে মাথা ঘুরে পড়ে যায়, আর তখন এই প্রশান্ত এসে পূর্বাকে তুলে নেয়, তাও এক প্রকার জোর করেই। সেখান থেকে দৃশ্য আসে বর্তমানে, যেখানে মালিনীকে অরিন্দম আর আদি বলছিল সে কেন সাপোর্ট করছে পূর্বাকে। পূর্বা মিথ্যা বলছে। মালিনী বলে, দেখো,
আমার যা ঠিক মনে হয়েছে আমি তাই করেছি। অরিন্দম তখন বলতে থাকে, ঠিক মনে হয়েছে মানে? তোমার কাছে পূর্বার বলা সব কথা সত্যি মনে হচ্ছে? তোমার সত্যি এটা মনে হচ্ছে যে জেঠুর মতো মানুষ এইসব কাজ করবে? মালিনী বলে, দেখো, আমি এখন জানতে চাচ্ছি না কে কি করেছে। আমার কাছে যেটা সঠিক মনে হয়েছে আমি শুধু সেটাই করেছি, তাই আমি তোমাদেরকে কোনো কৈফিয়ত দিতে বাধ্য নই। অরিন্দম তখন খুব রেগে যায়। সে আবারও কথা শেষ না করেই সেখান থেকে চলে যায়। আদি তখন মালিনীকে বলে, অকৃতজ্ঞের মতো আচরণ কেন করছো মা? আর কি করে করছো? আচ্ছা বলো তো, তুমি কেন এই পূর্বার প্রতি এত সহানুভূতিশীল হচ্ছ? কেন? কিসের মিল পাচ্ছ তুমি? ঠিক তখনই মালিনী চুপ করে যায়। তার মুখ দেখে স্পষ্ট মনে হচ্ছিল এই একই ঘটনা হয়তোবা তার সাথেও কখনো না কখনো ঘটেছে। তো দৃশ্য আবারও চলে আসে সেই রাতে, যেখানে প্রশান্ত পূর্বাকে রুমে এনে তার সাথে জোর জবরদস্তি করছিল। পূর্বা তো একভাবে চিৎকার করে যাচ্ছিল, কিন্তু তাও তাকে সে ছাড়ে না। অসভ্য লোক একটা। তবে পূর্বার ভাগ্য ভালো, তখনই কলিং বেল বেজে ওঠে আর সে সাথে সাথে শক্তি পায় আর নিজের সমস্ত শক্তি দিয়ে প্রশান্তকে ফেলে সেখান থেকে পালিয়ে যেতে থাকে। দৃশ্য আসে বর্তমানে, যেখানে অফিসাররা এসে অরিন্দমের বাড়িতে জানায় প্রশান্তকে থানায় যেতে হবে, কারণ অরিন্দমের স্ত্রী পূর্বা তার বিরুদ্ধে মলেস্টেশন আর শারীরিক নির্যাতনের কেস করেছে। এখান থেকে দৃশ্য পরিবর্তন হয়। দেখা যায় তখন নতুন নতুন বিয়ে হয়েছে পূর্বার অরিন্দমের। তারা দুজনই ভীষণ খুশি ছিল। সকাল সকাল উঠেই জ্যাঠার ভাইপো কত মজা করে মর্নিং ওয়াকে যায়। এটা দেখে পূর্বা মালিনীকে খুশি হয়ে বলে, জ্যাঠাকে দেখলে কত ভালো লাগে তাই না? উনার মতো বাবা সবার জীবনে থাকা দরকার। এই কথাটা শুনে মালিনী হাসে না, খুশিও হয় না, বরং চাপা ক্ষোভ আর কষ্ট নিয়ে পূর্বাকে সাজেস্ট করে আলাদা হয়ে যেতে। যত দ্রুত সম্ভব তত দ্রুত, সবসময় বুড়ো বুড়ির মাঝে না থাকাই ভালো। পূর্বা তখন তার এই কথাটার মানে বুঝতে পারেনি। সে বুঝতে পারেনি তার শাশুড়ি তাকে প্রোটেক্ট করতেই দূরে ঠেলে দিচ্ছিল বারবার। পূর্বা সেই দূরে ঠেলে দেওয়ার সিগন্যালগুলোকে মিস করে যায়। বর্তমানে পূর্বা বাড়ি আসে আর তার মাকে জানায় সে অভিযোগ করে এসেছে। তার মা তো এই কথা শুনেই প্রচন্ড রেগে যায় আর বলে, তুই চুপচাপ এই অভিযোগ উইথড্র করবি আর কালই তাদের বাড়ি গিয়ে মাফ চাইবি। কেন সেদে সেদে নিজের সংসারটা নষ্ট করছিস তুই? পূর্বা তখন বলে, যেখানে আমি কোনো ভুল করিনি সেখানে আমি মাফ কেন চাইব? আমি কোনো মাফ চাইব না মা। আর তোমার জন্য আমার ছোটবেলার সব ধ্বংস হয়েছে। এখন আমি আবারও আমার জীবনটাকে সেই একইভাবে ধ্বংস করব না। আর যার কথাই শুনি না কেন, অন্তত তোমার কথা আর শুনবো না। যে মা নিজের মেয়ের দুঃখ কখনো বুঝলো না, কখনো তাকে সাপোর্ট করলো না, এরকম মা দিয়ে আমি কি করব? আমার কারো সাপোর্ট লাগবে না। এবারের লড়াইটা আমি একাই সামলে নিতে পারবো মা। নির্মলা বলে, পূর্বা, তুই নিজেই খারাপ মস্তিষ্কের একটা মেয়ে, না হলে বাবার মতো লোকেদের নিয়ে এইভাবে কথা বলতে পারতি না। পূর্বা তখন অবাক হয়ে বলে, বাবার মতো? মা, বাবার মতো কেউ কখনো হতে পারে না। বাবা বাবাই হয়। আর হ্যাঁ, যদি কেউ বাবার মতো হতে পারতো তাহলে অরিন্দমের জ্যাঠা আমার দিকে কখনোই হাত বাড়াতো না। মা শোনো, তুমি তোমার বুকে হাত দিয়ে একটা কথা বলো তো, আমার বাবা কি তোমার ভাইয়ের মতো ছিল? এই প্রশ্নের পর নির্মলা আর কিছুই বলতে পারে না, কারণ সেও খুব ভালো করেই জানে তার ভাইয়ের চরিত্র কতটা খারাপ ছিল। ঠিক ওই সময়ই কলিং বেল বেজে ওঠে। এদিকে পুলিশ তল্লাশি চালায় অরিন্দমের ঘরে। সেখান থেকে বেশ কিছু আলামতও তারা জব্দ করে আর এরপরই তারা প্রশান্তকে গ্রেফতার করে নেয়। এটা দেখে আদি আর অরিন্দমের খুব রাগ হচ্ছিল। তারা তো এখনো তাদের জ্যাঠাকে অন্ধের মতো বিশ্বাস করে। তো সেই রাতে যখন বাড়ি ফিরে অরিন্দমরা, তখন তাকে সবটা জানায় পূর্বা। আর তখন জ্যাঠা এসে উল্টো পূর্বাকেই ক্রিমিনাল বানিয়ে দেয়। প্রশান্ত অরিন্দমকে বলে পূর্বা মাতাল হয়ে বাড়ি ফিরে নাকি জ্যাঠার সাথে উল্টোপাল্টা করার চেষ্টা করছিল। এই কথা শোনার পর অরিন্দম সব বিশ্বাস করে নেয় আর বাড়ি থেকে ধাক্কা দিয়ে বের করে দেয় পূর্বাকে। অথচ পূর্বার কোনো কথাই সে বিশ্বাস করতে চায় না। বর্তমানে জ্যাঠাকে গ্রেফতার করার পর অরিন্দম আসে পূর্বার বাড়ি আর এখানেই এই গল্পের প্রথম পার্ট শেষ হয়। সামনেই দেখা যাবে প্রশান্ত আর কি করে নিজেকে বাঁচানোর জন্য, আর পূর্বাই বা কি করবে তাকে শাস্তি পাওয়ানোর জন্য। আর এর পরবর্তী পার্ট যখনই আসবে তা আমি অবশ্যই আপনাদের জন্য এক্সপ্লেইন করার চেষ্টা করব। তবে হ্যাঁ, এই গল্পটা থেকে এতটুক জিনিস তো খুব ভালো করেই বোঝা যায় যে কারো সাথে এমন অন্যায় হলে কখনোই মুখ বুজে সহ্য করা যাবে না। এসব ভালো মানুষের মুখের আড়ালে থাকা শয়তানদেরকে সবার সামনে এনে হাজির করতে হবে, যাতে তারা আর অন্য কারো সাথে এমনটা করার সাহসও না করে। যাক, এই তো ছিল আজকের গল্প।
এই গল্পটা আপনাদের কাছে কেমন লেগেছে সেটা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। যদি এতটুকুও ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন। আর হ্যাঁ, আমাদের এই চ্যানেলে কিন্তু প্রতিনিয়তই নতুন নতুন ভিডিও আপলোড করা হয়। সেই সব ভিডিওর আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখতে কিন্তু ভুলবেন না। আর একটা কথা, আমাদের সকল ভিডিওর আপডেট পেতে জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, লিংক ডেসক্রিপশন বক্সেই দেয়া আছে। আজকে তাহলে এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আর আমাদের চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ।